ইরান ও ইসরায়েলে সমানতালে যুদ্ধের প্রস্তুতি। আজ আমরা এমন এক সংঘাতের দিকে তাকাচ্ছি যেটা শুধু দুই দেশের নয়, এর ঢেউ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি বিশ্ব রাজনীতিতেও। ইরান ও ইসরায়েল এক বনে দুই বাঘ, দুপক্ষই প্রস্তুত, দুপক্ষই সতর্ক। ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা বলছে তারা যুদ্ধের জন্য মানসিকভাবে তৈরি। দেশটির সংসদের গোপন বৈঠকে আইডিএফ এর শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরানের সঙ্গে নতুন যুদ্ধ হতে পারে। এটা আকাশকুসুম নয়। ইসরায়েলের দাবি কি? তাদের মতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়েছে, পুরো শক্তি নতুন করে সাজাচ্ছে। আগের মতোই একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা রাখে। কিন্তু এখানেই প্রশ্ন, ইরান কি শুধু আগের জায়গায় আছে নাকি আরও এগিয়েছে? বিশেষজ্ঞদের মতে ইরান এখন আগুনে ঘি ঢালা অবস্থায় নেই, বরং ঠান্ডা মাথায় প্রস্তুতি নিচ্ছে। দিনে 24 ঘন্টা ক্ষেপণাস্ত্র কারখানা চালু। এটা অন্ধকারে ঢিল মারা নয়, এটা পরিকল্পিত শক্তি প্রদর্শন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে আগে 12 দিনে 500 ক্ষেপণাস্ত্র, এখন লক্ষ্য একসঙ্গে 2000। উদ্দেশ্য একটাই, ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে দেয়া। এখানেই ইরানের আসল শক্তি, সংখ্যা, ধৈর্য, অপ্রতিসম যুদ্ধ কৌশল। ইরান জানে তারা প্রযুক্তিতে একা নয়, তাদের আছে তথাকথিত প্রতিরোধী রক্ষ, হুথি, হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া। এরা কেউ কাগজে বাঘ নয়, এরা মাঠে পরীক্ষা দেওয়া শক্তি। গত যুদ্ধগুলোতে তা প্রমাণিত। ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের হুমকি, তাই তাদের চোখ এখন নাতানজের দক্ষিণে পিক এক্স মাউন্টেন, একটি গভীর ভূগর্ভস্থ স্থাপনা। সেখানে আইএই এর চোখও ঢোকে না। এই জায়গাটাই ইসরায়েলের ঘুম হারাম করছে। তাদের ভয় ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কিন্তু ইরানের বক্তব্য আলাদা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বলেছেন ইরান শান্তি চায়, কিন্তু মাথা নত করবে না, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়বে না। তার ভাষায় এগুলো জাতীয় সার্বভৌমত্বের অক্ষয় ভাণ্ডার। এখানে আপোষ মানে নিজের পায়ে কুড়াল মারা। এখন প্রশ্ন আসে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র কি যুদ্ধে নামবে? ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন জুনে ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যুক্ত ছিল। এটা এতদিন অন্ধি সন্ধির মতো ছিল, এখন প্রকাশ্যে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ট্রাম্প নতুন যুদ্ধ চান না। দেশের ভেতরে চাপ, অর্থনৈতিক সমস্যা, আরেকটি যুদ্ধ মানে অকুল পাথার। কিন্তু ইসরায়েল বিষয়টাকে দেখে সুযোগ হিসেবে। তাদের লক্ষ্য একটাই, এই সুযোগে ইরানের শক্তি ভেঙে দেয়া। ইরান সেটা জানে, তাই তারা আশ্বাসে বিশ্বাস করে না। তাদের মতে ইসরায়েল হামলা করলে যুক্তরাষ্ট্রকে টেনে আনতে চাইবে। এখন পরিস্থিতি কি? দুপক্ষই অথই জলে দাঁড়িয়ে। এক ধাক্কা মানেই বড় যুদ্ধ। ইরানের বার্তা খুব পরিষ্কার, তারা ধ্বংসের ভয় পায় না। সর্বাত্মক যুদ্ধ হলে ইসরায়েলকে ডুবিয়ে দিবে। এটা হুমকি নয়, এটা ধনুক ভাঙা পণ। এই সংঘাত এখন সময়ের অপেক্ষা। এক মাঘে শীত যায় না, উত্তেজনা কমবে না। প্রশ্ন একটাই, যুদ্ধ কবে আর তার মূল্য কে দেবে? ইসরায়েলের নতুন হামলার আশঙ্কা। যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ আবার ভারী। আবার প্রশ্ন, যুদ্ধ কি ফিরে আসছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে। এটা আকাশ কুসুম নয়, হালকা কথাও নয়। ইরান বিষয়টিকে হালকাভাবেও দেখছে না। তারা অন্ধকারে ঢিল মারা অবস্থানে নেই, বরং সতর্ক, প্রস্তুত, দৃঢ়। আরাকচি বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা অনির্ভঙ্গ পণ নিয়েছে। এখানে পিছু হটার প্রশ্ন নেই। কিন্তু একই সঙ্গে ইরান বলছে তারা যুদ্ধ চায় না, তারা কূটনীতি চায়। আলোচনাই তাদের প্রথম পথ। এটা কি দুর্বলতা? না, এটা শক্তির আত্মবিশ্বাস। যে শক্তি জানে আক্রমণ হলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও তাদের আছে। কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি 12 দিনের যুদ্ধের কথা বলেন। সেই যুদ্ধ ছিল ইরানের জন্য এক অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা, কিন্তু ইরান ভাঙেনি। ইরানের বিশ্লেষণ কি? ইসরায়েল এখন মানসিক যুদ্ধ চালাচ্ছে, ভীতির পরিবেশ তৈরি করছে। এটা নতুন কৌশল নয়, মানসিক যুদ্ধ যুদ্ধেরই অংশ। আরাকচির ভাষায় এটা বড় সামরিক পরিকল্পনার অন্ধি সন্ধি হতে পারে। ইরান তাই চোখ বন্ধ করেনি, কানে তুলে দেয়নি, বরং প্রতিটি ইঙ্গিত পর্যবেক্ষণ করছে। ইরানের শক্তি কোথায়? শুধু ক্ষেপণাস্ত্রে নয়, শুধু ড্রোনে নয়, ইরানের শক্তি তাদের মনোবলে, তাদের জ্ঞানে, তাদের প্রযুক্তিতে। আরাকচি খুব পরিষ্কার করে বলেছেন আপনি ভবন ধ্বংস করতে পারেন, অবকাঠামো ধ্বংস করতে পারেন, কিন্তু মানুষের মাথার ভেতরের জ্ঞান ধ্বংস করা যায় না। এটাই ইরানের অক্ষয় ভাণ্ডার। এই শক্তি কখনো ফুরায় না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকেছে, কিন্তু ভেঙে পড়েনি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, একটার পর একটা চাপ, কিন্তু ফল কি? সমস্যার সমাধান হয়নি। অদৃষ্টের পরিহাস এখানে। ইরান বলছে চাপ দিয়ে সমাধান আসে না, আলোচনা ছাড়া পথ নেই। তবে যুক্তরাষ্ট্রকে তারা বিশ্বাস করে না, ওয়াশিংটনকে দেখে না অন্ধের ষষ্ঠী হিসেবে।
আরাকচি সরাসরি বলেছেন যুক্তরাষ্ট্রের আন্তরিকতার অভাব আছে, তবু ইরান আলোচনার দরজা বন্ধ করতে চায় না, কারণ ইরান জানে সংঘাত একদিনে আসে না, একদিনে যায়ও না। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য, চলতি বছরের 13 জুন ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা চলছিল। ঠিক তখনই ইসরায়েল হামলা চালায়। এরপর শুরু হয় 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধে নিহত হন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, সাধারণ মানুষ। মোট প্রাণহানি 1064 জন। এটা ছোট ঘটনা নয়, এটা অকুল পাথার মতো বিপদ। আজ ইরান কি বলছে? আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভয় পাই না। যদি চাপ আসে, যদি আঘাত আসে, ইরান রুখে দাঁড়াবে। ইরান অগ্নিগর্ভ শক্তি, সংযত কিন্তু প্রস্তুত। এটাই আজকের বাস্তবতা। ইরান এখন অথই জলে পড়ে দিশেহারা নয়, বরং শক্ত হাতে হাল ধরে আছে। চীন ইরান সামরিক বন্ধুত্ব, মার্কিন অভিযানে ফাঁস, চাঞ্চল্যকর সত্য। যে খবরটি সামনে এসেছে তা আকাশকুসুম নয়, এটি কল্পকাহিনী নয়, এটা বাস্তব এবং ভীষণ তাৎপর্যপূর্ণ। সামরিক ক্ষেত্রে চীন যে ইরানের অকৃত্রিম বন্ধু, এই সত্য এতদিন অনেকের কাছে ছিল অমাবস্যার চাঁদের মতো। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এবার সেই সত্য প্রকাশ্যে। একটি ঘটনাতেই সব পরিষ্কার। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ময় জাগানিয়া প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে সরাসরি ইরানের দিকে যাচ্ছিল একটি কার্গো জাহাজ। সেই জাহাজে ছিল অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির সরঞ্জাম, উপকরণ, যন্ত্রাংশ, অর্থাৎ ইরানের সামরিক শক্তির অক্ষয় ভাণ্ডার ভরাট করার রসদ। কিন্তু মাঝপথে ঘটে যায় নাটকীয় মোড়। ভারত মহাসাগরে মার্কিন বাহিনী অভিযান চালায়। এই অভিযান ছিল মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সের। চুপিসারে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা জাহাজে উঠে পড়ে, কয়েক ঘন্টা অবস্থান করে, তারপর যা ছিল সব ধ্বংস করে দেয়। মার্কিন কর্মকর্তাদের ভাষায় এই অভিযানের একটাই উদ্দেশ্য, ইরানের সামরিক অস্ত্রাগার পুনর্গঠন ঠেকানো, অর্থাৎ ইরান যেন আবার শক্ত হয়ে না দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি অন্ধকারে ঢিল মারা দেশ? না, ইরান অগাধ জলের মাছ, সুচতুর, অভিজ্ঞ। এই চালান ধ্বংস করা হয়েছে ঠিক, কিন্তু জ্ঞান ধ্বংস করা যায়নি। আর এখানেই ইরানের আসল শক্তি। ইরানের প্রযুক্তিগত জ্ঞান একদিনে তৈরি হয়নি, এটা বহু বছরের অগ্নি পরীক্ষার ফল। নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সব এসেছে, কিন্তু ইরান অথই জলে পড়ে দিশেহারা হয়নি। অকুল পাথর ভীষণ বিপদেও তারা কুল খুঁজে নিয়েছে। মার্কিন বাহিনী চালান ধ্বংসের পর জাহাজটিকে আবার এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে শ্রীলঙ্কার উপকূলে এসে তারা নিজেদের যুদ্ধ জাহাজে ফিরে যায়। এই ঘটনার বিষয়ে চীন কিংবা ইরান কেউই মন্তব্য করেনি। নীরবতা কি দুর্বলতা? না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্ত বার্তা। এটা প্রথম ঘটনা। বেশ কয়েক বছরের মধ্যে চীন থেকে ইরানে যাওয়া কোনো কার্গো জাহাজ আটকানো হলো। এর আগেও নভেম্বরে ইরানি কার্গোতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারও জব্দ করা হয়। এখানে একটি বিষয় পরিষ্কার, ইরান একা নয়। চীন, রাশিয়া, ভেনেজুয়েলা এই অক্ষশক্তি মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মনে করে। চীন শুরু থেকেই তেহরানের পাশে। শি জিনপিং সরকারের অবস্থান স্পষ্ট। ভেনেজুয়েলার ট্যাঙ্কার জব্দের ঘটনায় চীন কড়া নিন্দা জানিয়েছে। বর্তমানে সেই ট্যাঙ্কার টেক্সাস বন্দরে। কিন্তু জবাবে কি হয়েছে? ভেনেজুয়েলাকে চীন ও রাশিয়ার সমরাষ্ট্রে সজ্জিত করা হয়েছে। এটাই ভূ রাজনীতি। ইরান জানে ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। সেই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ইরান এগিয়ে চলে। চালান ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির সংকল্প ধ্বংস করা যায় না। সাইয়েদ 4 কি সত্যিই অন্ধ করতে পারবে আমেরিকা ইসরায়েলকে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে নতুন এক সতর্কতা ভেসে উঠছে, আর সেই সতর্কতার উৎস তেহরান। ইরান নতুন এক অস্ত্র সামনে এনেছে, যাকে তারা দাবি করছে এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমান, এমনকি তাদের যুদ্ধ জাহাজকেও অন্ধ করে দিতে পারে। এই মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি নিরাপদ সামরিক হলঘর, চারদিকে ক্যামেরার লাইট, দেশের শীর্ষ সামরিক ভাষ্যকাররা চুপচাপ দেখে যাচ্ছেন, আর মাঝখানে রাখা এক রহস্যময় বক্স আকৃতির অস্ত্র, কেবল, অ্যান্টেনা আর প্রযুক্তির জটিলতায় মোড়া। এটাই সাইয়েদ 4, ইরানের সর্বশেষ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ইরান বলছে এই সিস্টেম আমেরিকার বোমারু বিমানকে বিভ্রান্ত করতে পারে, ইসরায়েলের F-35 স্টেলথ জেটকে বিপথে নিতে পারে এবং শত্রুপক্ষের নেভিগেশন, পজিশনিং, স্যাটেলাইট সবকিছুতে হস্তক্ষেপ করতে পারে। ইরানের কথায়, আমরা তোমাদের বিমানকে ব্যাহত করতে পারি, এটাই সত্য। এই ঘোষণা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে নাটকীয় উন্মোচনের মাধ্যমে। কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয়, ইরান আসল সিস্টেমটি দেখায়নি, দেখিয়েছে শুধু একটি প্রতিরূপ বা রেপ্লিকা। কারণ তাদের বক্তব্য,
আসল সিস্টেমটি এতটাই সংবেদনশীল প্রকাশ্যে দেখানো যাবে না। ইরানি সংবাদ মাধ্যমের সূত্র বলছে সাইয়েদ-4 স্যাটেলাইট সিগন্যাল ব্যাহত করতে পারে, শত্রু দেশের ফাইটার জেটের নেভিগেশন বন্ধ করতে এবং বোমারু বিমানের পজিশনিং সিস্টেমকে অকেজো বানাতেও ঝানু। সহজ ভাষায় এই সিস্টেম শত্রুর বিমানকে বিভ্রান্ত করতে পারে, এমনকি পৃথিবীর সবচেয়ে উন্নত বিমানগুলোকেও। এখানে সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হলো ইরান বলছে এই পুরো সিস্টেমটি নারী বিজ্ঞানীদের দ্বারা তৈরি। ইরানের নারী বিজ্ঞানী এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা রাডার, ইলেকট্রনিক যুদ্ধ এবং ড্রোন প্রযুক্তিতে যে বিপ্লব এনেছেন তারই প্রতীক সাইয়েদ-4। ছবিতে দেখা যায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নারী উদ্ভাবকদের তৈরি বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী ঘুরে দেখছেন। তেহরানের মূল বার্তাটি ছিল পরিষ্কার, আমাদের নারীরা সুপার পাওয়ারদের চ্যালেঞ্জ করার মতো অস্ত্র বানাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান এই অস্ত্র এখন প্রকাশ করল কেন? সময়টি মোটেও কাকতালীয় নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা দিনকে দিন বাড়ছে। ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। ইরানি সামরিক কমান্ডাররা শুধুই বলছেন একটি বৃহত্তর সংঘাতের প্রস্তুতি চলছে। সাইয়েদ-4 এর উন্মোচন সেই বৃহত্তর বার্তারই অংশ। এটি আক্ষরিক অর্থেই একটি দৃশ্যমান ঘোষণা। ইরান দ্রুতগতিতে তার যুদ্ধক্ষেত্র প্রযুক্তি আপগ্রেড করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের খবর অনুযায়ী ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের প্রায় 6 মাস পর ইরান আবার বড় আকারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। নেসেটের একটি রুদ্ধদ্বার ব্রিফিংয়ে আইন প্রণেতাদের কাছে এই তথ্য জানিয়েছেন একজন সিনিয়র আইডিএফ কর্মকর্তা। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর ঘোষিত পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। কর্মকর্তারা বলছেন যে এই পাল্লা প্রতিরোধের জন্য যথেষ্ট এবং ইসরায়েল পর্যন্ত আঘাত করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তেহরানকে ক্ষেপণাস্ত্রের পাল্লা 500 কিলোমিটারের নিচে সীমাবদ্ধ করতে অনুরোধ জানিয়েছে। ইরান বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। যুদ্ধ আর আগের মতো নেই। ট্যাঙ্ক, যুদ্ধবিমান সবকিছুর হিসাব বদলে গেছে। একটা ড্রোন নীরবে ড্রোন যুদ্ধের নিয়মকানুনকে নতুন করে পুনর্লিখন করেছে বলে দাবি করা হচ্ছে। কেননা এর ফলে বিশ্বজুড়ে সামরিক শক্তিগুলো যুদ্ধক্ষেত্রে আধিপত্য ও কৌশল অর্জনে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছে। নাম শাহেদ-136। এই ড্রোনটি তৈরি করেছে ইরান, নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দেশ। কিন্তু এখানেই গল্পটা গুরুত্বপূর্ণ। শাহেদ-136 দেখতে খুব সাধারণ, ছোট আকার, ধীর গতি, শব্দ বেশি না। কিন্তু এই সাধারণ জিনিসটাই যুদ্ধের নিয়ম পাল্টে দিয়েছে। এই ড্রোন বানাতে লাগে মাত্র 20 থেকে 50 হাজার ডলার, কিন্তু এটাকে ধ্বংস করতে লাগে মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র। এটাই যুদ্ধের নতুন অর্থনীতি। ইরান বুঝেছে সবসময় সবচেয়ে উন্নত প্রযুক্তি দরকার নেই, দরকার সঠিক কৌশল। শাহেদ-136 প্রায় 40 কেজি বিস্ফোরক বহন করতে পারে। পাল্লা প্রায় 2000 কিলোমিটার। একবার ছোড়া হলে থামে না, লক্ষ্যে গিয়ে নিজেই আঘাত করে। এই কারণেই একে বলা হয় লয়টারিং মিউনিশন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ড্রোন এত ভয়ঙ্কর কেন? কারণ এটা একা আসে না, ঝাঁক বেঁধে আসে, একটার পর একটা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। ইসরায়েলের মতো দেশের জন্য এটা বড় চ্যালেঞ্জ। ইসরায়েলের আয়রন ডোম খুব শক্তিশালী, কিন্তু প্রতিটি ইন্টারসেপ্টর খুব দামি, আর শাহেদ খুব সস্তা। এই অসম যুদ্ধে ইরান সুবিধা নেয়। একসময় বলা হতো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনই প্রযুক্তির রাজা, ইরান কেবল আঞ্চলিক শক্তি। আজ সেই ধারণা ভেঙে পড়ছে। যুক্তরাষ্ট্র নিজেই ইরানের ড্রোন নকল করছে। পেন্টাগনে তৈরি হয়েছে নতুন ড্রোন ইউনিট। লক্ষ্য শাহেদের মতো সস্তা অস্ত্র বানানো। এটা কি ছোট কথা? না, এটা বড় স্বীকারোক্তি। রাশিয়া আরও এক ধাপ এগিয়েছে। শাহেদ থেকেই বানিয়েছে জেরান-2। এতে যোগ হয়েছে উন্নত ইঞ্জিন, এআই, অ্যান্টি জ্যামিং প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বড় ভূমিকা রাখছে। চীনও পিছিয়ে নেই। তাদের নতুন ড্রোনের নকশায় শাহেদের ছাপ স্পষ্ট। প্রশ্ন একটাই, ইরান এটা কিভাবে পারল? উত্তর সহজ, বাধ্য হয়ে। নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারেনি, বরং নতুন পথ দেখিয়েছে। ইরান বড় বাজেটের পেছনে দৌড়ায়নি, দৌড়েছে কার্যকারিতার পেছনে। এটাই ইরানের শক্তি। শাহেদ-136 শুধু একটি অস্ত্র নয়, এটি একটি বার্তা। বার্তাটা পরিষ্কার, যুদ্ধ শুধু ধনীদের একচেটিয়া নয়, বুদ্ধি থাকলে খেলাটা ঘুরিয়ে দেওয়া যায়। আজ ইসরায়েল সতর্ক, যুক্তরাষ্ট্র চিন্তিত, রাশিয়া ব্যবহার করছে, চীন শিখছে, আর ইরান প্রমাণ করেছে কম সম্পদ দিয়েও বিশ্ব সামরিক চিন্তাধারায় বড় দাগ কাটা যায়। প্রতি ইউনিট ড্রোনের আনুমানিক মূল্য মাত্র 20,000 থেকে 50,000 ডলার হওয়ায়
এটি এমন এক অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করেছে যা দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মোকাবিলা করা কঠিন। প্রতিহত করার বেশি খরচের বিপরীতে উৎপাদনের কম খরচ ইরানকে বিশ্বব্যাপী ড্রোন যুদ্ধের মধ্যে একটি অনন্য অবস্থানে তুলে এনেছে। যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে এগিয়ে যেতে চায়, কম সময় দিতে চায়, কম শক্তি খরচ করতে চায়। কারণ একটাই, 46 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে ব্যস্ত, কিন্তু ফল খুব কম। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এই বাস্তবতাই বলছে। এই নথিতে ইরানের নাম এসেছে মাত্র 3 বার। একটা বড় বার্তা স্পষ্ট, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ইরান দুর্বল হয়েছে ঠিক। গত 2 বছরে ইরান সামরিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। জাতিসংঘ আবার নিষেধাজ্ঞা দিয়েছে। দেশের ভেতরে পানি সংকট, অর্থনৈতিক চাপ। তবুও ইরান শেষ হয়ে যায়নি, বরং এখানেই ভুলটা হয়। ইরানের হাতে এখনো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উন্নত সেন্ট্রিফিউজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আর আন্তর্জাতিক নজরদারি নেই। 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের পর ইরানের ভেতরেই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হয়েছে। এটা ছোট সংকেত নয়, এটা বড় সতর্কবার্তা। মিসাইল শক্তিতে ইরান এখনো ভয়ঙ্কর, ইসরায়েল সেই শক্তি টের পেয়েছে। এই যুদ্ধে ইরান সরাসরি ক্ষতি করতে পেরেছে, আর প্রক্সি শক্তি হিজবুল্লাহ, হুথি সব শেষ হয়ে যায়নি। হুথির মাধ্যমে ইয়েমেন থেকে ইরান এখনো লোহিত সাগর কাঁপায়। এ কারণে ইসরায়েল চুপ নেই। নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের মিসাইল হুমকির কথা বলছেন। ইসরায়েলের ভেতর অনেকেই বলছে 12 দিনের যুদ্ধ ছিল প্রথম ইরান যুদ্ধ, পরের যুদ্ধ আরো বড় হবে, আরো সরাসরি হবে। এখানেই যুক্তরাষ্ট্রের সমস্যা। ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন চান না, আমেরিকা ফার্স্ট নীতি সেটা বলে। তাহলে সামনে কি পথ? 3টা অপশন। 1, সব ঠিক থাকবে, এই আশায় বসে থাকা। 2, ইরান সামলানোর দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দেয়া। 3, ইরানের সঙ্গে নতুন চুক্তি। প্রথমটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ সংঘর্ষ আবার শুরু হওয়া অসম্ভব নয়। বিশেষ করে ট্রাম্প নিজেই JCPOA থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের মালিক। দ্বিতীয়টা আরও বিপজ্জনক। ইসরায়েল শক্তিশালী, সন্দেহ নেই, কিন্তু প্রতিবার হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে থাকা 40,000 মার্কিন সেনা তখন লক্ষ্যবস্তু হবে। তৃতীয় পথ নতুন চুক্তি, কঠিন, রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। রিপাবলিকানদের ভেতরেই বিভাজন তৈরি হবে, ইসরায়েল সরকারও খুশি হবে না। তবুও বাস্তবতা একটাই, ইরানকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া যাবে না। ইরান দুর্বল কিন্তু ভাঙেনি, ইরান চাপে কিন্তু নিঃশেষ নয়। শক্তিশালী রাষ্ট্র এভাবেই টিকে থাকে, সময় নেয়, নিজেকে পুনর্গঠন করে। যুক্তরাষ্ট্র যদি সত্যি মধ্যপ্রাচ্য থেকে বেরোতে চায়, তাহলে সবচেয়ে কঠিন কাজটাই করতে হবে, আলোচনা, চুক্তি আর বাস্তবতাকে মেনে নেওয়া। কারণ যুদ্ধ এড়ানো দুর্বলতা নয়, বরং কৌশলের সবচেয়ে শক্তিশালী রূপ। ইরান এবং ইসরায়েল এই 2 প্রতিদ্বন্দ্বীর গল্প আবার ফিরে এসেছে নতুন উত্তাপে। ইসরায়েল সতর্ক করছে, তারা বলছে ইরান ভবিষ্যৎ যুদ্ধে একসাথে 2000 ক্ষেপণাস্ত্র ছুটতে চায়। এটা কোনো ছোট পরিকল্পনা নয়। ইসরায়েল বলছে 12 দিনের যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখন আবার দ্রুত গতিতে তা তৈরি করছে। ইরানের কারখানাগুলো নাকি চলছে দিনরাত বিরামহীনভাবে। লক্ষ্য আগের ক্ষমতা ফিরিয়ে আনা এবং আরও শক্তিশালী হওয়া। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানাচ্ছে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি অতীতের তুলনায় আরও দ্রুতগতিতে পুনর্গঠন করছে। ইসরায়েলি মিডিয়া বলছে নেসেটের এক গোপন বৈঠকে ইসরায়েলের শীর্ষ সামরিক প্রতিনিধি এই সতর্কবার্তা দিয়েছেন। পশ্চিমা কূটনীতিকরাও উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে ইসরায়েল গত বছর ইরানের প্ল্যানেটারি মিক্সারকে টার্গেট করেছিল। প্ল্যানেটারি মিক্সার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য সলিড ফুয়েল তৈরিতে মূল ভূমিকা রাখে, সেগুলোকে নিশানা করেছিল। কিন্তু তেহরান এখন নাকি পুরনো পদ্ধতিতে আবার জ্বালানি উৎপাদন শুরু করেছে। ওয়াইনেটের তথ্য মতে গোয়েন্দা ব্রিফিং পাওয়া আঞ্চলিক কর্মকর্তারা বলছেন ইরান তার কারখানাগুলোতে নতুন করে উৎপাদন শুরু করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভাইস বলেছেন ইরানি কর্মকর্তারা তাকে জানিয়েছেন কারখানাগুলো দিন-রাত চলছে। যদি আবার যুদ্ধ হয়, তারা 12 দিনে 500 ক্ষেপণাস্ত্র ছোড়া না, একবারই 2000 ক্ষেপণাস্ত্র ছুটতে চায়। এরই মাঝে ইরান পারস্য উপসাগরে বড় ধরনের IRGC লো মহড়া চালিয়েছে। এই মহড়ায় রয়েছে 2000 কিলোমিটার রেঞ্জের ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাথে আত্মঘাতী ড্রোনও। 3টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশে মোতায়েন ছিল। ইরানি মিডিয়া বলছে এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আকাশ ও সমুদ্রের লক্ষ্য দ্রুত চিহ্নিত করেছে এবং উচ্চ নির্ভুলতায় আঘাত হেনেছে। প্রতিদিনই ইরানি নৌ ইউনিটগুলো এলাকায় থাকা মার্কিন জাহাজগুলোর কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে।
পশ্চিমা কূটনীতিকদের মতে ইসরায়েল মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে বার্তা পাঠিয়েছে তারা আরেকটি সরাসরি সংঘর্ষ চায় না, কিন্তু ইরানি কর্মকর্তারা এসব বার্তাকে প্রতারণামূলক মনে করে প্রত্যাখ্যান করেছেন। আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি দাবি করেছেন 12 দিনের যুদ্ধে তারা 2 বার হাইফা রিফাইনারি আঘাত করেছে, একটি মোসাদ সদর দফতরে হামলা চালিয়ে 36 জনকে হত্যা করেছে। তিনি বলেন, তারা যদি তেহরানে আমাদের ফুয়েল স্টোরেজে হামলা চালায়, আমরা 5 ঘন্টা পরে হাইফা রিফাইনারিকে 2 বার আঘাত করি। তারা যদি আমাদের ইন্টেলিজেন্স সেন্টারে হামলা করে, আমরা মোসাদকে আঘাত করি এবং 36 জন নিহত হয়। ইসরায়েল বলছে ইরানি হামলায় নিহতের সংখ্যা ছিল 28। নাইনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র এতটাই নির্ভুল যে তারা ইসরায়েলের 32 তলার ডেটা সেন্টারের নিচের তলাও সুনির্দিষ্টভাবে আঘাত করেছে। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? ইসরায়েলের নিরাপত্তা গবেষক রাজ জিমাত বলেন, 12 দিনের সংঘর্ষের পর ইরান ইসরায়েল পরিস্থিতি অত্যন্ত অস্থির। তিনি বলেন, ইসরায়েলের 2টি শঙ্কা, একটি ভুল হিসাব এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করা। ইসরায়েল এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জবাব দেবে কিভাবে। কিন্তু ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অথবা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুরু হয়, ইসরায়েল সামরিক পদক্ষেপ নিতে পারে। পশ্চিমা কূটনীতিকদের মতে ইরান এখন পারমাণবিক কর্মসূচির দিকে তত দ্রুত ছুটছে না, তাদের অগ্রাধিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। মধ্যপ্রাচ্য আবারও চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি বিনিময় করছে। ইরাক নিজেদের ইরান ও ইসরায়েলের মধ্যে অস্বস্তিকর এক অবস্থানে খুঁজে পাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস তেহরানের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে পরিস্থিতিকে আরও চড়াও করেছেন। আমাদের লম্বা হাত আরও বেশি শক্তি নিয়ে আবার তেহরানে পৌঁছাবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনার কাছেও। এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি একটি সরাসরি হুমকি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবস্থানকে সমর্থন করে জোর দিয়ে বলেছেন, ইরানকে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা থেকে নিষ্ক্রিয় করতে ইসরায়েল বদ্ধপরিকর। ইরানও এর জবাব দিয়েছে আপসহীন ভাষায়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলকে আগের 12 দিনের সংঘাতের চেয়ে আরও কঠিন চড় খেতে হবে। তেহরান জোর দিয়ে বলছে তারা নজিরবিহীন প্রস্তুতিতে রয়েছে এবং তাদের ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত। এই হুঁশিয়ারিগুলো এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরে। একটি নতুন সংখ্যা তার দূরবর্তী বা কাল্পনিক নয়। উভয় শক্তির প্রকাশ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং পরিস্থিতির অবনতির জন্য প্রস্তুত। আর এই উত্তেজনার কেন্দ্রে থাকা ইরাক হয় একটি করিডোর, না হয় আরও খারাপ কিছু, যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার আশঙ্কার মুখোমুখি। ইরান বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক সাইদ সাউদি সাফাক নিউজকে বলেছেন, তেহরান বর্তমানে উত্তেজনাকে চলমান মার্কিন এবং ইসরায়েলি উস্কানির ফল হিসেবে দেখছে। তিনি বলেন, ওয়াশিংটন ও তেল আবিব 12 দিনের যুদ্ধ শুরু করেছিল এবং হুমকি জারি রেখেছে। তিনি আরও যোগ করেছেন, একটি ধ্বংসাত্মক যুদ্ধের ইঙ্গিত নিছক বাগাড়ম্বর নয়। ইরান আগের সংঘাতে ইসরায়েলে আঘাত হানার ক্ষমতা দেখিয়েছিল, আজ তারা নজিরবিহীন প্রস্তুতিতে রয়েছে। গত কয়েক মাসে ইরান 12 দিনের যুদ্ধে প্রকাশিত দুর্বলতাগুলো মোকাবিলায় প্রচেষ্টা জোরদার করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক উন্নত করেছে, বিস্তৃত আকাশসীমা পর্যবেক্ষণের জন্য রাডার কভারেজ বাড়িয়েছে, ক্ষেপণাস্ত্র কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করেছে এবং অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি মোতায়েন করেছে। এছাড়াও তেহরান তাদের প্রচলিত বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর মধ্যে সমন্বয় উন্নত করেছে। একই সাথে তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক ব্যবস্থা রক্ষার জন্য সাইবার প্রতিরক্ষায় বিনিয়োগ করেছে। সাউদি সতর্ক করেছেন, ভবিষ্যতের যে কোনো সংঘাত ব্যাপক হতে পারে। তিনি যুক্তি দেন, ইসরায়েল ইতিমধ্যেই ইরানকে আঘাত হানতে ইরাক সহ একাধিক দেশের আকাশসীমা ব্যবহার করেছে, যা তেহরানের চোখে সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে এই স্থানগুলো থেকে কাজ করার অনুমতি দিলে সেই রাষ্ট্রগুলো সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়বে, যা ইরাকের ভেতরে অস্থিরতার ঝুঁকি বাড়াবে। ইরাকের ভূখণ্ড, বিশেষ করে এর আকাশসীমা, এই হিসাব নিকাশের কেন্দ্রে রয়েছে। আঞ্চলিক উত্তেজনার প্রতিটি ঢেউ বাগদাদের নিরপেক্ষতাকে পরীক্ষা করেছে। প্রতিবারই কৌশলগত সুযোগ কমে আসছে।